আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। চিন্তা করুন তো, আগামী ২০২৬ সালে আমাদের বাইক, গাড়ি আর কৃষিকাজ সচল রাখতে সরকার কত টাকার তেল কিনছে? ১ কোটি? ১০০ কোটি? না, 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 না। অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে। $১ বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২,০০০ কোটি টাকারও বেশি। ভারত থেকে পাইপলাইনে আসছে লাখ লাখ টন ডিজেল, আর মধ্যপ্রাচ্য থেকে আসছে ক্রুড অয়েল। কিন্তু আসল প্রশ্ন হলো, এই যে ১,০০০ কোটি টাকার তেল আসছে, এর কোয়ালিটি কেমন হবে? আমাদের বাইকের ইঞ্জিনের জন্য এই জ্বালানি কি নিরাপদ? আর তেলের দাম কি কমবে নাকি বাড়বে নাকি আগের জায়গাতেই থাকবে? তো আজকের এই ভিডিওতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সংক্ষেপে বিপিসি এর ২০২৬ সালের পুরো মাস্টার প্ল্যান আমি ব্রেকডাউন করব। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের আসল রহস্য এবং G2G চুক্তির ভেতরের খবর ফাঁস করব আজকের এই এপিসোডে। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দেন, বেল আইকনটা অন করে দেন। ফেসবুক থেকে যারা দেখছেন, ফলো বাটনটা চাপ দিয়ে দেন, কারণ আজকের আলোচনাটা আপনার পকেটের সাথে কিন্তু সরাসরি জড়িত। চলুন শুরু করি। গত ১০ই ডিসেম্বর ২০২৫ বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ১,০১৪তম বোর্ড মিটিংয়ে একটা বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের জন্য জ্বালানি তেল আমদানির পরিকল্পনা পাশ হয়েছে। সহজ করে বললে, সরকার দুটো ভাগে তেল আনছে। এক, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে। দুই, অন্যান্য দেশ থেকে জাহাজে করে বা G2G চুক্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি। এই পুরো ডিলের ভ্যালু প্রায় $১ বিলিয়ন। এর মধ্যে ভারত থেকে আসবে প্রায় $১১৯ মিলিয়ন তেল, আর বাকি $৮৮২ মিলিয়ন তেল আসবে অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে। ডলারের রেট বর্তমানে ১২২ টাকা ৭০ পয়সা বা ৮০ পয়সা ধরে এই হিসেব করা হয়েছে। বুঝতেই পারছেন টাকার অঙ্কটা কত বিশাল। এখন প্রশ্ন হলো, এত টাকা দিয়ে কি কি তেল আসছে? লিস্টে আছে ডিজেল, সবচাইতে বেশি যেটা ব্যবহৃত হয় বাংলাদেশে। তারপরে আছে জেট ফুয়েল প্লেনের জন্য। তারপরে আছে অকটেন আমাদের বাইক কিংবা চার চাকার যানবাহনের জন্য। ফার্নেস অয়েল এবং মেরিন ফুয়েল। প্রথমে আসি ভারতের সাথে ডিল নিয়ে। বিপিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভারত থেকে ১,৮০,০০০ টন লো সালফার ডিজেল আমদানি করা হবে, আর এটা আসবে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে। আপনারা হয়তো জানেন, আগে রেল ওয়াগনে করে তেল আসতো, কিন্তু ২০২৩ সালের মার্চ থেকে এই পাইপলাইন চালু হওয়ার পর দৃশ্যপট কিন্তু বদলে গেছে। বিপিসির কর্মকর্তারা বলছেন, এটা একটা স্ট্র্যাটেজিক পিলার বা কৌশলগত স্তম্ভ। বিশেষ করে উত্তরবঙ্গে যখন বড় মৌসুমে সেচের জন্য প্রচুর ডিজেল লাগে, তখন রেলে বা ট্রাকে করে তেল পৌঁছাতে হিমশিম খেতে হয়। পাইপলাইন সেই সমস্যা দূর করে দিয়েছে। খরচের ব্যাপারটা একটু ডিপলি দেখি। দেখুন, চট্টগ্রাম থেকে পার্বতীপুর পর্যন্ত জাহাজে বা রেলে তেল নিতে প্রতি ব্যারেলে খরচ হয় $২.৬৪। তার উপর ইম্পোর্ট প্রিমিয়াম তো আছেই। সব মিলিয়ে সাগর পথে তেল আনতে গেলে খরচ পড়ে প্রায় $৭.৯৭ প্রতি ব্যারেল। সেখানে পাইপলাইনের তেল আনতে ফিক্সড প্রিমিয়াম মাত্র $৫.৫০, অর্থাৎ পরিবহন খরচ অনেক কম। যদিও তেলের বেস প্রাইস কিন্তু কিছুটা বেশি হতে পারে, কিন্তু লজিস্টিক খরচ কম হওয়ায় দিন শেষে এটা আমাদের জন্য কিন্তু লাভজনক। বিপিসি ডিরেক্টর অপারেশনস AKM আজাদুর রহমানও কনফার্ম করেছেন যে ট্রান্সপোর্ট কস্ট কম হওয়ার কারণে এই ডিলটা আমাদের জন্য উইন উইন। এবার আসি বাইকার ভাইদের পয়েন্টে। আমরা যারা প্রিমিয়াম বাইক চালাই, সেটা R15 হোক, সেটা জিক্সার 250 হোক, পালসার N250 হোক, KTM হোক, কাওয়াসাকি হোক, যদিও কাওয়াসাকি আছে, কয়েকটা আছে। যাই হোক, আমরা সব সময় কিন্তু তেলের মান নিয়ে খুবই চিন্তায় থাকি, বিশেষ করে যারা বাজাজের বাইক চালায়। আহা, কি মরিচ এটাই না পড়ছে ফুয়েল ট্যাঙ্কে। সুখবর হলো, ভারত থেকে যে ডিজেলটা আসছে সেটা হলো লো সালফার ডিজেল। এর সালফার কন্টেন্ট মাত্র 0.00%, প্লাস মাইনাস 10% টলারেন্স।
আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন জানেন যে এই হাই সালফার ফুয়েল ইঞ্জিনের জন্য বিষের মতো। ইঞ্জিনের পিস্টন, ভালভ, ফুয়েল ইনজেক্টরে কার্বন জমিয়ে ফেলে খুবই দ্রুত। সেখানে এই লো সালফার ডিজেল আমাদের দেশের ভারী যানবাহন এবং যারা ডিজেলে চালিত যানবাহন ব্যবহার করেন তাদের ইঞ্জিনের লাইফ বাড়াতে সাহায্য করবে, পরিবেশের দূষণ কমাইতেও ব্যাপকভাবে সাহায্য করবে। তবে অকটেন বা পেট্রোলের কোয়ালিটি নিয়ে এই রিপোর্টে বিস্তারিত না বলা থাকলেও সাধারণত G2G ডিলে স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করা হয়। আশা করি ডিজেলের মতো পেট্রোল অকটেনের মান নিয়েও বিপিসি কঠোর থাকবে। শুধু ভারত নয়, আমাদের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ERL এর জন্য ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কেনা হচ্ছে, কারণ আমাদের নিজস্ব রিফাইনারি তো সচল রাখতে হবে। এখানে দুটি বড় ডিল হয়েছে। প্রথম ডিল আবু ধাবি অ্যাডনক, তাদের থেকে 7 লাখ টন মারবান ক্রুড কেনা হবে। এটার দাম ধরা হয়েছে গড়ে $84.29 প্রতি ব্যারেল, মোট খরচ প্রায় $451 মিলিয়ন। 2, সৌদি আরব, সৌদি অ্যারামকো, সেই পুরনো বিশ্বস্ত পার্টনার, তাদের থেকে 8 লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড কেনা হবে। দাম ধরা হয়েছে $87.53 প্রতি ব্যারেল, মোট খরচ প্রায় $514 মিলিয়ন। এই ক্রুড অয়েলগুলো আমাদের দেশে এনে রিফাইন করা হবে। সেখান থেকে আমরা পাবো পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিন। আর আমাদের দেশের যে সমস্ত বাইকারেরা কোম্পানিকে তেল মারে, সেই তেল এইখানে রিফাইন করা হবে কিনা বা পেট্রোল পাম্পগুলো থেকে তারা সেই তেল কিনতে পারবে কিনা সেইটা কিন্তু ভাই আমি জানি না। যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাই, এত কিছু বুঝলাম কিন্তু তেলের দাম কি কমবে? দেখুন, বিপিসি একটা ভালো কাজ করছে। তারা এবার নেগোসিয়েশন বা দরদাম করে প্রিমিয়াম বা বাড়তি খরচটা অনেক কমিয়ে এনেছে। প্রথমত, 2024 সালের শেষের দিকে ডিজেলের প্রিমিয়াম ছিল $8.75 প্রতি ব্যারেল। দ্বিতীয়ত, সেটা কমিয়ে 2026-এর জন্য করা হয়েছে $5.33 প্রতি ব্যারেল, মানে প্রতি ব্যারেলে $3 বেশি সাশ্রয়। শুধু ডিজেল না, জেট ফুয়েল, অকটেন এবং ফার্নেস অয়েলের প্রিমিয়ামও আগের চেয়ে কম রেটে ফিক্সড করা হয়েছে। বিপিসি এবার চীন, পেট্রো চায়না, ইউনিপেক, UAE, অ্যাডনক, ভারত, IOC, ওমান, OQ ট্রেডিং, মালয়েশিয়া, PTLCL এবং ইন্দোনেশিয়া BSP এর মতো 7টি বড় কোম্পানির সাথে চুক্তি করেছে। কম্পিটিশন থাকায় দাম কিছুটা কিন্তু কমেছে। কিন্তু এখানেই টুইস্ট, তেলের বেস প্রাইস বা মূল দাম কিন্তু বিপিসির হাতে নেই। এটা আন্তর্জাতিক বাজার দ্বারা নির্ধারিত হবে। বিশ্ববাজারে যদি তেলের দাম বাড়ে অথবা ডলারের রেট যদি 122 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়ে যায়, তখন এই প্রিমিয়াম কমিয়েও আসলে খুব একটা লাভ হবে না। আমাদের বেশি দামেই কিন্তু তেল কিনতে হবে। বোর্ড মেম্বাররাও চিন্তিত জিও পলিটিক্যাল টেনশন নিয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা অস্থিরতা থাকলে সাপ্লাই চেইন ব্যাঘাত হতে পারে, হবার আশঙ্কা অনেক বেশি। তখন ইন্স্যুরেন্স আর ফ্রেট খরচ বেড়ে যাবে। $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকা, এই বিশাল অঙ্কের টাকা কি বিপিসির পকেটে আছে? বিপিসি বলছে তারা এই টাকা জোগাড় করবে কয়েকটা সোর্স থেকে। 1, বাজেটের বরাদ্দ। 2, তেল বিক্রি করে পাওয়া টাকা। 3, প্রয়োজনে সরকারের কাছ থেকে সহায়তা নেওয়া। 4, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন ITFC এর মতো সংস্থা থেকে ঋণ নেয়া। তবে আমরা দেখেছি ডলার সংকটের কারণে এলসি খুলতে মাঝে মাঝে দেরি হয়। আশা করি 2026 সালে সেই পরিস্থিতি হবে না। না আসুক ভাই, এই ঝামেলা আর ভালো লাগে না। কারণ জ্বালানি না থাকলে বিদ্যুৎও থাকবে না, আর বিদ্যুৎ না থাকলে ইন্ডাস্ট্রিও চলবে না, তাই না? আবার জ্বালানি যদি না থাকে, পরিবহনের সমস্যা। সুতরাং আমরা যারা শহরাঞ্চলে থাকি, আমাদের কিন্তু পেট ভরবে না, খাবার আসবে না বাইরে, ঢাকার বাইরে থেকে। পাশাপাশি হুড় কইরা কিন্তু বাইরে যাবে জিনিসপত্রেরও দাম। তো সব তো জানলেন, এবার আমার মতামত দেই। প্রথমত, পাইপলাইন ইজ দ্য ফিউচার। ভারত থেকে পাইপলাইনে তেল আনাটা বুদ্ধিমানের কাজ। এতে সমুদ্রপথে তেল চুরির ভয় বা আবহাওয়া খারাপ থাকলে জাহাজ আটকে থাকার সমস্যা নেই। উত্তরবঙ্গের কৃষকদের জন্য এটা কিন্তু একটা আশীর্বাদ। 2, কোয়ালিটি কন্ট্রোল। সরকার বলছে লো সালফার ডিজেল আনছে, খুব ভালো,
কিন্তু পাম্পে আসার পর সেই তেলে ভেজাল মেশানো হচ্ছে কিনা সেটা কিন্তু মনিটর করা সবচেয়ে জরুরি। আমরা বাইকাররা 1 টাকা বেশি দিতে রাজি আছি রে ভাই, কিন্তু ইঞ্জিন নষ্ট করতে কিন্তু ভাই রাজি না, ট্যাঙ্কে মরিচা দেখতে কিন্তু ভাই রাজি না। ঠিক কিনা বলেন? অবশ্যই কমেন্ট করবেন। 3, প্রাইস স্ট্যাবিলিটি। প্রিমিয়াম কমানো হয়েছে, এটা পজিটিভ, কিন্তু ডলার রেট 122 টাকার উপরে, তাই তেলের দাম খুব জলদি কমবে বলে মনে হচ্ছে না। তবে বিশ্ববাজারে স্থিতিশীল থাকলে হয়তো দাম আর বাড়বে না। এই ছিল 2026 সালের জ্বালানি তেল আমদানির এক্সক্লুসিভ ব্রেকডাউন। সরকার প্ল্যান পাশ করেছে, এখন দেখার বিষয় বাস্তবায়ন কেমন হয়। আপনাদের কি মনে হয়, ভারতের সাথে এই পাইপলাইন চুক্তি কি আমাদের জন্য লাভজনক, নাকি অন্য কোনো বিকল্প ভাবা উচিত ছিল? আর আপনারা যারা বাইক চালান, আপনারা কি পাম্পের তেলের মান নিয়ে আসলে সন্তুষ্ট? আমি সন্তুষ্ট না, আপনাদেরটা কমেন্টে লেখেন। আপনাদের কমেন্টগুলো নিয়ে আমি পরের কোনো ভিডিওতে আলোচনায় আসতে পারি। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করে দিন, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো বাটনটা সুন্দর করে প্রেস করে দিন, কচি করে আর কি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হেলমেট পরুন, সাবধানে বাইক চালান, বাইকের যত্ন নিন, মরিচার কাছে ক্ষমা চান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।